এভরিওয়ান, ডিয়ার স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ক্লাস 10 এর পিরিয়ডিক টেবিল। আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি সাজউদ্দিন শেখ। এই চ্যানেলে যেসব বিষয়গুলি দেওয়া হয় সেগুলি হলো ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সায়েন্স ও 11-12 এর কেমিস্ট্রি দেওয়া হবে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হবে তার একটা অল অ্যাবাউট সিজিএল, অল অ্যাবাউট আইএসআই, অল অ্যাবাউট নিট, এই টাইপের সব ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হয়। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখো। আজকের বিষয়বস্তু যেটা আলোচনা করব সেটা পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে যেসব বিষয়গুলি পড়াবো সেটি হলো মেন্ডেলিফের পর্যায় সূত্র, ডবেরনেয়ারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অক্টেট রুল, সাথে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক এলিমেন্টের পরিচয়, মেটাল, নন মেটাল, মেটালয়েড মানে ধাতু, অধাতু, ধাতুকল্পের উদাহরণ, নাম, এসবগুলা বলবো। সাথে সাথে বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নিক্টোজেন ফ্যামিলি, চ্যালকোজেন ফ্যামিলি, হ্যালোজেন ফ্যামিলি ও ইনার্ট গ্যাস, এসব বিষয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। তাহলে আমি আলোচনায় আসছি। প্রথমে যেটা বলবো সেটা হলো এটা 1A আর 2A, এরা এই দিকটা হচ্ছে এস ব্লক। এটা 1A আর 2A হলো এটা এস ব্লকের মধ্যে পড়ছে। আর এই 3 থেকে 12 নম্বর এই যে এলিমেন্ট গুলো আছে, যে সমস্ত মেটাল গুলো আছে, এগুলা ডি ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। তারপরে 13 থেকে 17 এগুলা পি ব্লক এলিমেন্ট এগুলা, আর এইগুলা হচ্ছে এ ব্লক এলিমেন্ট, সেরিয়াম, প্রোসিওডাইমিয়াম, এইগুলা মানে মেনলি ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মৌলগুলা, এগুলা এ ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। তারপরে 18 নম্বরে যেটা আছে এটা হচ্ছে নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস যেটা বলা হয়। এবার আমি সংক্ষিপ্ত আলোচনা করব। এবার যেটা বলবো সেটা হলো পর্যায় আর শ্রেণী। পর্যায় হলো যে পর্যায় সারণীর আনুভূমিক সারি যেগুলা, সেগুলাকে পর্যায় বলা হয়। এইগুলা হচ্ছে পর্যায়। আনুভূমিক সারি যেগুলো আছে সেগুলাকে পর্যায় বলে, ও উলম্ব সারি যেগুলা সেগুলাকে বলা হয় শ্রেণী। এইগুলা হচ্ছে শ্রেণী, যেগুলা খাড়াখাড়ি আছে সেগুলাকে শ্রেণী বলা হয়। এবার ডবেরনেয়ারের ত্রয়ী সূত্র। ডবেরনেয়ারের ত্রয়ী সূত্র হচ্ছে যে রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। মানে পরপর 3টে যদি মৌল নেওয়া হয়, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়ামের 7, সোডিয়াম 23 আর পটাশিয়ামের হচ্ছে পারমাণবিক গুরুত্ব 39। তা এইটার যদি যোগ করে গড় করা হয় তা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব আসে। এটা ডবেরনেয়ারের ত্রয়ী সূত্র হিসেবে বলা হয়। তারপর আছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র বলছে যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। আরেকবার বলে দিচ্ছি, কোন একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে প্রতি 8 নম্বর মৌলে কি হয়, প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্রতে কি বলেছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ওদের পারমাণবিক গুরুত্বের কথা বলেছে। তাহলে মেন্ডেলিফ কি বলল যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্বের কথা বলেছে। পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এবার মেন্ডেলিফের পর্যায় সূত্রতে কটি পর্যায় আছে? 7টা পর্যায় আছে, 9টা শ্রেণী আছে।
এরপরে আধুনিক পর্যায় সূত্রতে আমি কি বলবো, আধুনিক পর্যায় সূত্রতে সেম কথা বলবো। কি বলবো, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিভ বলেছিল পারমাণবিক গুরুত্বের কথা, আর আধুনিক পর্যায় সূত্র যেটা এলো সেটা পরমাণু ক্রমাঙ্কের কথা। এবার আধুনিক পর্যায় সূত্রতে কটা পর্যায় আছে? আধুনিক পর্যায় সূত্রতে আছে 7টা পর্যায়, 18টা শ্রেণী। আমি লিখে দিচ্ছি 7টা পর্যায়, 18টা শ্রেণী। একবার দেখে দে, 7টা পর্যায় আছে, এটা হচ্ছে পর্যায় আছে, আর শ্রেণী এরকম ভাবে, শ্রেণী এগুলো এরকম ভাবে 18টা শ্রেণী আছে আধুনিক পর্যায় সূত্রতে। এবার যেগুলো বলবো সেগুলো হচ্ছে একটু করে পরিচয় দেব। সেটা হচ্ছে 1A তে 1A যেটা আছে, 1A তে এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু। ক্ষার ধাতু কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুদের ভিতরে তেজস্ক্রিয় মৌল হচ্ছে ফ্রান্সিয়াম। এটা হচ্ছে 2 নম্বর শ্রেণীতে কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালি আর্থ মেটাল। আর এরা 1 আর 2 এরা এস ব্লক এলিমেন্ট। তারপরে 3 থেকে 12 এদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট, সন্ধিগত মৌল। এরা ডি ব্লক এলিমেন্ট, এরা ডি ব্লক এলিমেন্ট। তাহলে এই 3 থেকে 12 নম্বর পড়ছে ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল, এরা ডি ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। 13 নম্বরে আছে বোরন ফ্যামিলি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থিলিয়াম, এরা হচ্ছে 13 নম্বরে বোরন ফ্যামিলি। 14 নম্বর শ্রেণীতে অবস্থান করছে কার্বন ফ্যামিলি, কার্বন পরিবার। সেটা হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড, এরা হচ্ছে কার্বন ফ্যামিলি, 14 নম্বরে অবস্থান করছে। 15 নম্বর শ্রেণীতে আছে নিক্টোজেন ফ্যামিলি বা নাইট্রোজেন ফ্যামিলি। নিক্টোজেন পরিবারে কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা নিক্টোজেন পরিবারের মধ্যে পড়ছে। তারপরে আছে 16 নম্বর শ্রেণীতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এরা চেলকোজেন ফ্যামিলি বা চেলকোজেন, এদেরকে চেলকোজেন মৌল বা অক্সিজেন ফ্যামিলি বলা হয়। 17 নম্বর শ্রেণীতে আছে হ্যালোজেন মৌল। 17 নম্বর আছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হচ্ছে হ্যালোজেন মৌল। 18 নম্বর আছে নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হলো 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। এরপরে যেটা আছে সেটা হলো এইগুলোকে ল্যান্থানাইড বলা হয়। সিরিয়াম, প্রোসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইট্রিবিয়াম, লুটিয়াম, এগুলা ল্যান্থানাইড মৌল। আর থোরিয়াম, প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এমার্সিয়াম, কিউরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম আর লরেন্সিয়াম, এই মৌলগুলোকে বলা হয় অ্যাক্টিনাইড মৌল। এবার তাহলে কোনগুলা ধাতু, কোনগুলা অধাতু,
আর কোনগুলা ধাতুকল্প সেগুলা বলবো। এই যেগুলা অবস্থান করছে এই পর্যন্ত, এই বোরন, সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, আর্সেনিক, টেলুরিয়াম, এইগুলা হচ্ছে ধাতুকল্প। আর এই সাইডটা টোটালটাই হচ্ছে ধাতু। আরেকবার বলে দিচ্ছি, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এইগুলা হচ্ছে ধাতুকল্প, মেটালয়েড বলা হয় এগুলা। আর এইদিকে যেগুলা অবস্থান করছে এই পুরোটাই হচ্ছে ধাতু। তারপরে ওই সাইডটা হচ্ছে এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই সাইডটা এদেরটা পুরোটাই পড়ছে অধাতু। আর তাহলে ধাতু কোনগুলা, এগুলা বললাম পুরো ধাতু এগুলা। আর এগুলা ধাতু কল্প, আর ওই সাইডে যেগুলা পড়ছে অধাতু। ধাতু কোনগুলা? তাহলে ধাতুর পরিচয় কি? যাদেরকে আঘাত করলে শব্দ বের হয়, যারা নর্মালি তাপ ও তড়িতের সুপরিবাহী হয়, উজ্জ্বল হয়, চকচকে হয়, তারা হলো ধাতু। আর তাপ ও তড়িতের সুপরিবাহী হবে না, যাদেরকে আঘাত করলে শব্দ বের হবে না, তাদেরকে নর্মালি অধাতু বলা হয়। যেটা ওদিকে অবস্থান করছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, ওদের ওদিকে অবস্থান করছে, ওটাকে বলা হয়েছে অধাতু। আর এইগুলা হচ্ছে ধাতুকল্প। ধাতুকল্প মানে সেটা বোঝায় যে ধাতু আর অধাতুর উভয় ধর্ম যার ভিতরে থাকবে তাদেরকে বলা হয় ধাতুকল্প। এবার যেটা বলবো সেটা হলো কার্বন ফ্যামিলি, হ্যালোজেন সবই বলেছি। এই ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন মৌল, ফ্লোরিনকে বলা হয়। তারপরে যেটা বলবো সেটা হলো, এবার যেটা বলবো সেটা হচ্ছে 11 নম্বরে মুদ্রা ধাতু অবস্থান করছে, কপার, সিলভার আর গোল্ড, মানে এইগুলা হচ্ছে মুদ্রা ধাতু এগুলা। তাহলে কোশ্চেন হতে পারে যে স্যার মুদ্রা ধাতু কোনগুলা? মুদ্রা ধাতুর নাম এই যে কপার, সিলভার আর গোল্ড, এরা 11 নম্বরে অবস্থান করছে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস বলে দিয়েছি। আর তারপরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সম্বন্ধে একটু বলে দিই। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলো? 1A তে ফ্রান্সিয়াম হয়েছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, 2 তে রেডিয়াম হলো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তারপরে 3 নম্বরে অ্যাক্টিনিয়াম, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তারপরে 16 নম্বরে পোলোনিয়াম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, 17 নম্বরে হ্যালোজেনদের ভিতরে অ্যাস্টার্টিন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, নিষ্ক্রিয় গ্যাসগুলির ভিতরে রেডন হলো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট চেনার একটা উপায় হলো যে তাদের ভর সংখ্যা মিনিমাম 210-এর বেশি হয়, তারপরে তাদের নিউট্রন ইজ টু প্রোটনের যে রেশিও সেটা মোর দেন 1.5 হয়। এটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট একটা চেনার উপায়। আর এগুলোতে সবই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যাক্টিনাইড যত আছে, অ্যাক্টিনাইড মৌলগুলো সবই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। 6 নম্বরে ল্যান্থানাইড গুলোর ভিতরে প্রোমিথিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় মৌলের কথা বলছি আমি। এই গেল মোটামুটি পিরিয়ডিক টেবিলের পিরিয়ড থেকে, মানে এই টেবিল থেকে একটা ব্রিফ আইডিয়া। তারপরে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীর বিভিন্ন পর্যায় কি কি হলো? প্রথম পর্যায়, যেটা প্রথম পর্যায়টাকে অতি হ্রস্ব পর্যায় বলা হয়। এখানে দুটো মৌল আছে, প্রথম মৌল হলো হাইড্রোজেন, শেষেরটা হলো হিলিয়াম। দ্বিতীয় পর্যায়টাকে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়, এখানে 8টা এলিমেন্ট আছে। প্রথম হলো লিথিয়াম, শেষেরটা হচ্ছে নিয়ন। তৃতীয় পর্যায়টাকে বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়, এখানে 8টা এলিমেন্ট আছে। প্রথম হলো সোডিয়াম, সেটা শেষের হয়েছে আর্গন। চতুর্থ পর্যায়টাকে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, এখানে এলিমেন্ট আছে 18টা। প্রথম হলো পটাশিয়াম, শেষেরটা হয়েছে ক্রিপ্টন। পঞ্চম পর্যায়কে বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়, এখানে 18টা এলিমেন্ট আছে। প্রথম হলো রুবিডিয়াম, শেষেরটা হয়েছে জেনন।
ষষ্ঠ পর্যায়কে বলা হয় প্রথম অতি দীর্ঘ পর্যায়। এখানে এলিমেন্ট আছে 32টা। প্রথমটার নাম হলো সিজিয়াম, শেষেরটা হচ্ছে রেডন। সপ্তম পর্যায়টাকে বলা হয় দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। এটা অসম্পূর্ণ, 17টা আছে। প্রথমটা হলো ফ্রান্সিয়াম, শেষেরটা হচ্ছে লরেন্সিয়াম। এবার যেটা বলবো সেটা হলো আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জিটা কি? সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে যেতে ও পরমাণুটিকে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তখন তাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জির একক হচ্ছে সিজিএস একক হলো কিলো ক্যালোরি পার মোল, আর এসআই হচ্ছে কিলো জুল পার মোল। আমি আয়নাইজেশন এনার্জিটা গোদা বাংলায় যদি বলা হয় যে কোনো একটা আউটার মোস্ট ইলেকট্রনকে বাইরে বের করে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হলো আয়নাইজেশন এনার্জি। জারণ ও বিজারণ ক্ষমতা। কোন মৌলের জারণ ক্ষমতা বলতে ওই মৌলের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে বোঝায়। জারণ মানে ইলেকট্রন একসেপ্ট করে, বিজারণ মানে ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে আমি কি বলবো, জারণ ক্ষমতা মানে কি? যে কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় যে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। যত ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি হবে, জারণ ক্ষমতা তত বেশি হবে। এবার বিজারণ ক্ষমতা মানে কি বলবো, যে বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, ইলেকট্রন ত্যাগের প্রবণতা। তার মানে কোনো মৌলের বা আয়নের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা হলো কি বিজারণ ক্ষমতা। ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি হবে, সেই মৌল বা আয়নের বিজারণ ক্ষমতা তত বেশি হবে। তাহলে এবার কি বললাম, তাহলে আমি গোদা বাংলায় জারণ যদি বলা হয়, যে জারণ ক্ষমতা মানে বোঝায় যে তাহলে ইলেকট্রন একসেপ্ট করবে, গ্রহণ করার যে ক্ষমতা। আর বিজারণ যদি বলা হয় তাহলে ইলেকট্রন ত্যাগের ক্ষমতা, ইলেকট্রন যতটা ত্যাগ করবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি? যে কোনো একটা যৌগের অণুতে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় কোনো মৌলের একটি পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে যে আকর্ষণ করার ক্ষমতা, সেই ক্ষমতাটার নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আরেকবার বলে দিচ্ছি, কোন যৌগের অণুতে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় কোন মৌলের একটা পরমাণুকে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতার নামই হলো কি ইলেকট্রোনেগেটিভিটি। পরে আসবে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ভূমি স্তরে থাকা অবস্থায় কোনো গ্যাসীয় পরমাণুকে ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। এই ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য যে ভ্যালেন্স অরবিট আছে, যোজন কক্ষে একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করার জন্য যে পরিমাণ শক্তি বেরিয়ে আসে, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। আরেকবার বলে দিচ্ছি, যে ভূমিস্তরে থাকা অবস্থায় কোনো গ্যাসীয় পরমাণুকে ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য যোজন কক্ষে একটি অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করানোর ফলে যে শক্তি নির্গত হয় তাকে ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি বলা হয়। এর একক হইল কিলো ক্যালোরি পার মোল। আমি অনেকগুলা ধর্মের নাম লিখেছি, তাদের পর্যায়গত প্রবণতা, বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক গেলে বৃদ্ধি, কমে যাওয়া, বেড়ে যাওয়া, এইসব। আর শ্রেণীগত প্রবণতা, উপর থেকে নিচে গেলে তাদের বাড়বে কমবে, এইসব বিষয় নিয়ে এবার বলবো। পারমাণবিক ব্যাসার্ধ বা আকার যদি এদিক থেকে এদিকে আসে তাহলে বেড়ে যাবে।
তার মানে ডান দিক থেকে যদি বাঁ দিকে আসে তাহলে পারমাণবিক আকার বাড়বে, আর যদি উপর থেকে নিচে আসে তাহলে বাড়বে। পারমাণবিক আকার বা ব্যাসার্ধের কথা বলছি। আর ধাতব ধর্ম এগুলা তো সবই ধাতু, এগুলা অধাতু, তাহলে এদিক থেকে এদিকে আসলে ধাতব ধর্ম বাড়বে, আর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়বে। এবার অধাতব ধর্ম বলি, এগুলা ধাতু, এগুলা ধাতু থেকে এদিকে যদি যাওয়া যায়, অধাতব ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, আর নিচে থেকে উপরে গেলে বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে থেকে উপরে গেলে বৃদ্ধি পায় জারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা উল্টে হবে। বিজারণ ক্ষমতা কি হবে? যদি ডান দিক থেকে বাম দিকে আসে তাহলে বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে আসলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তড়িৎ ঋণাত্মকতা এগুলো যেহেতু মেটাল, ইলেকট্রন নেগেটিভিটি এদের বেশি, অধাতুদের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, সেই জন্য বাম দিক থেকে যদি ডান দিকে যায় ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়, আর উপর থেকে নিচে থেকে উপরে গেলে ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে। এবার আয়নন বিভব বাম দিক থেকে ডান দিকে যদি যায় আয়নন বিভব বেশি হয়, নিচে থেকে উপরে গেলে আয়নন বিভব বেশি হবে। ইলেকট্রন আসক্তি বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বেশি হবে, আর নিচে থেকে উপরে গেলে ইলেকট্রন আসক্তি বেশি হবে। এবার যেগুলা বলবো সেগুলো হচ্ছে ক্ষার ধাতুর নাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম, সন্ধিগত মৌলের নাম, মুদ্রা ধাতুর নাম, বোর ধাতুর নাম, নিক্টোজেন মৌল, চেলকোজেন মৌল, হ্যালোজেন মৌল, আদর্শ মৌল, নিষ্ক্রিয় গ্যাস, সুপার হ্যালোজেন মৌল, সবচেয়ে ভারী ধাতুর নাম, ধাতু গল্প, বোরন গ্রুপ, কার্বন গ্রুপ, এসবগুলোর নাম, তার অবস্থান বলবো, সাথে তেজস্ক্রিয় মৌলের নাম। ক্ষার ধাতুগুলির নাম হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদের ভিতরে ফ্রান্সিয়াম হলো তেজস্ক্রিয় ধাতু। 2 নম্বরে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এরা এস ব্লক এলিমেন্ট, এরা এস ব্লকের মধ্যে পড়ছে। রেডিয়াম হলো তেজস্ক্রিয় ধাতু। সন্ধিগত মৌল 3 থেকে 12 নম্বর অবস্থান করছে, এরা ডি ব্লক এলিমেন্ট। তারপর আছে মুদ্রা ধাতু হইল কপার, সিলভার, গোল্ড, এরা 11 নম্বর অবস্থান করছে, এরা ডি ব্লক এলিমেন্ট। বর ধাতু হইল, ধাতুগুলো হবে প্লাটিনাম, প্যালেডিয়াম, ইরিডিয়াম। নিক্টোজেন মৌল হবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা 15 নম্বর অবস্থান করছে, এরা পি ব্লক এলিমেন্ট। চেলকোজেন মৌল হলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, এরা 16 নম্বর অবস্থান করছে, পি ব্লক এলিমেন্ট। হ্যালোজেন মৌল হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয় ধাতু, আর এখানে পোলোনিয়াম হলো তেজস্ক্রিয় ধাতু। হ্যালোজেন মৌলগুলির অবস্থান হচ্ছে 17 নম্বরে, পি ব্লক এলিমেন্ট। আর আদর্শ মৌল হচ্ছে 1, 2 ও 13 থেকে 17 নম্বরে যারা অবস্থান করছে সবই আদর্শ মৌল। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বলা হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। রেডন হলো এখানকার তেজস্ক্রিয় ধাতু। সুপার হ্যালোজেন বলা হয় ফ্লোরিনকে। আর সবচেয়ে ভারী ধাতুর নাম হচ্ছে অসমিয়াম, OS। ধাতু গল্প হলো বোরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টেলোরিয়াম। বোরন গ্রুপ, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম, এরা পি ব্লক এলিমেন্ট। কার্বন গ্রুপ হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর সীসা, এরা কার্বন গ্রুপ। এখন পর্যন্ত যা বলা হলো পর্যায় সারণীর বিষয়বস্তু,
মেন্ডেলিভ থেকে শুরু করে মেন্ডেলিভের পর্যায় সূত্র, সাথে ডবেনের ত্রয় সূত্র, পর্যায় সারণীর ক্ষার ধাতু, বিভিন্ন নাম, সাথে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন এফিনিটি মানে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন নেগেটিভিটি, এসবের বিষয়বস্তু পুরো পর্যায় সারণীর আজকে তুলে ধরা হলো। পরের ভিডিও রাসায়নিক বন্ধন আসছে, তোমরা দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।